ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তুলনামূলক শান্ত থাকা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বেশ কয়েকদিন ধরে অস্থিতিশীল বা উত্তপ্ত হয়ে উঠেছে। কেউ কিরিচ হাতে আবার কেউ বাঁশের লাঠি হাতে একে অন্যকে ধাওয়া করছে। ক্ষমতাসীন দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল এবং প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির মুখোমুখি অবস্থান এরই মধ্যে ছড়িয়ে পড়ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও পাবনা সহ আরও কিছু বিশ্ববিদ্যালয়। এর উত্তাপ ছড়িয়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদেও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আপাত দৃষ্টিতে গুপ্ত নামে ছোট একটি শব্দকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হলেও বাস্তবে এটি বড় রাজনৈতিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। জাতীয় রাজনীতির প্রভাব, সংগঠনগত শক্তি প্রদর্শন এবং ভবিষ্যৎ ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তাদের। এরই মধ্যে আবার সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো মাঠে সক্রিয়। তারা গত শুক্রবার গণসমাবেশ করে আগামী 3 মাসের কর্মসূচি ঘোষণা করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, গণভোটের সঙ্গে বেইমানি করায় সরকারকে ছাড় দেয়া হবে না। সংস্কার বাস্তবায়ন, আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে সংসদ এবং রাজপথ একাকার হবে। ত্রয়োদশ নির্বাচন পরবর্তী দেশ ও দেশের রাজনীতি তুলনামূলক শান্ত স্থিতিশীল থাকার কথা থাকলেও তার উল্টো চিত্র কেন? পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির হিসাব নিকাশ কে কিভাবে করছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন্ট স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দেলোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। দেলোয়ার হোসেন, পরিবর্তিত পরিস্থিতির বাংলাদেশের কথা আমরা বলছিলাম, বিশেষ করে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে এর পরবর্তী যে বাংলাদেশে আমরা দাঁড়িয়েছি সেখানে আমরা রাজনৈতিক একটা সহনশীলতা দেখার প্রত্যাশা করেছি এবং সবাই আসলে একসাথে কাজ করবেন সেরকমটাই কথা ছিল, অন্তত নির্বাচনের আগ পর্যন্ত তো সেই কথা ছিল। নির্বাচনী প্রচারণার সময়টা থেকে যদি আমি ধরি, ধীরে ধীরে আসলে এই মন্তব্যগুলোকে একটু পাল্টে যেতে শুরু করলো কিনা বিরোধী দল বা সরকারি দল? তাদের আসলে যেভাবে একসাথে কাজ করার কথা ছিল সেখান থেকে আপনারা বেরিয়ে আসছেন কিনা, কিংবা এই যে বাকযুদ্ধ শুরু হয়েছে কিংবা গুপ্ত রাজনীতির আসলে যে বিষয়টি এই মুহূর্তে চলছে, যেটি নিয়ে আসলে উত্তপ্ততা একেবারে রাজপথ থেকে শুরু করে সংসদ পর্যন্ত ছড়িয়েছে এবং এই ষড়যন্ত্রের আভাস ঠিক খোদ প্রধানমন্ত্রীও দিয়েছেন, বিরোধী দলই কি আসলে সব ষড়যন্ত্রের শুরুটা করছে কি? ধন্যবাদ আপনাকে, পাশাপাশি আমার বিজ্ঞ সহ আলোচকবৃন্দ এবং ডিবিসি নিউজের সুবাদে দেশ বিদেশে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যেটি বলেছিলেন যে আসলে আজকে যে আমরা নির্বাচন পরবর্তী সময়ে আমরা যে সিচুয়েশনটা দেখছি, আসলে নির্বাচন পূর্বে একটা দেশকে স্থিতিশীল রাখার জন্য, একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের যেই সংবিধানের কারণে দেশ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়েছে, ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এই সব কিছু যেন একটা স্থিতিশীল পরিবেশে আসে এবং দেশ যেন স্থিতিশীল জায়গায় আসে, আর যেন কখনও স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে না পারে, এই সবগুলো বিষয়ে রেখে কিন্তু সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে করে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে অনেকগুলো বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। এই একমত হওয়ার পরে এগুলো বাস্তবায়নের দিক নিয়ে যখন আলোচনা করা আছে, এই বাস্তবায়নের পরিক্রমাগুলো কিন্তু ঠিক হয়ে গেছিলো। সকল রাজনৈতিক দলগুলো একমত হয়ে গণভোট দিল, গণভোটের বিষয়গুলো স্পষ্ট ছিল। কিন্তু আমরা যখন লক্ষ্য করলাম যে এই একই সাথে জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হওয়ার পরে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় আসার সাথে সাথেই তারা কি করলেন যে ওই গণভোট বাস্তবায়নকে তারা এড়িয়ে নিজেদের মতো করে এখন তারা নিজেদের খেয়াল খুশির মধ্যে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা। এই জায়গায় অস্থিরতা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যে 70% এদেশের মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই 70% মানুষকে অ্যাভয়েড করে, তাদের মতামতকে উপেক্ষা করে, তাদের সাথে প্রতারণা করে যখন সরকার নিজেদের মতো করে যখন দেশ পরিচালনা করতে যাচ্ছে, একদিকে যেভাবে আমাদের জ্বালানি তেলের সংকট, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, এখানে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের যেই দলটি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তার পার্শ্ববর্তী দেশে গিয়ে যেই দলের প্রধান নেত্রী ফ্যাসিস্ট খুনি হাসিনা, সে ওখান থেকে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেই আছে। সেই জায়গায়
বিএনপির উচিত ছিল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই 70% মানুষের মতামতকে কার্যকর করা। সেখানে সকল প্রশ্ন রাজনৈতিক দেলাওয়ার দলগুলোর সাথে নিয়ে যে ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো একমত হয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করা। একটু যদি সেগুলো আমি ঠিক এই বাস্তবায়ন না জায়গাটাতে করে আপনাকে সরকার একটু যখন একটা তার মতো প্রশ্ন করে করি। রাষ্ট্র পরিচালনা করছে বা বিরোধী দলের উপরে দমন নিপীড়ন চালানোর চেষ্টা করছে, তখনই এই কিন্তু অভিযোগের জায়গাটাতে আমি প্রশ্নটা করতে চাই। আপনারা এই অভিযোগগুলো করছেন এবং সেটিও বলছেন যদি আসলে এই জায়গাগুলোতে সরকার ব্যর্থ হয় আপনারা সংসদ এবং রাজপথ একাকার করে দিবেন। মানে আমরা তো সহনশীলতা রাজনীতি দেখতে চাইছিলাম, কিংবা যে স্থিতিশীলতার কথা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা নিজেরাও বলেছেন, সেখানে এখন এই হুমকিগুলো, তাহলে এটি আসলে কেন হচ্ছে? না, এই হুমকিগুলো তো ওই দিক থেকে যখন বাস্তবায়ন হচ্ছে না, মানুষের মতামতের বাইরে গিয়ে আলোচনা করে বাস্তবায়নের সুযোগ না ছিল না। আমরা তো এখন পর্যন্ত সংসদে আমাদের এমপিরা, বিরোধী দলের সকল নেতারা সংসদে এখন পর্যন্ত সরকারকে সহযোগিতা করার জন্য এখন পর্যন্ত ধৈর্যের সাথে কিন্তু সেখানে আলোচনা চালিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি বলছেন যে বিষয়গুলো সংসদের সমাধান হবে না, সংসদে যেখানে কথা বলার পরও সেগুলো আমরা রাজপথেও আমার একই সাথে ভূমিকা পালন করে জনগণকে সাথে নিয়ে সেগুলোকে সরকারকে আমরা জানানোর চেষ্টা করব। কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত সরকার কিন্তু কোনো বিষয়গুলোই তোয়াক্কা করে। পাশাপাশি আপনি যেটা বলেছেন গুপ্ত রাজনীতি, আসলে গুপ্ত রাজনীতি আজকে কাকে বোঝাচ্ছে? যেই 16 বছরে 17 বছরে যেই দলটা যাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, যাদের উপরে দমন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছিল, যেই দলের শীর্ষ 11 জন নেতাকে মানে ফাঁসির কাস্টে এবং জেলখানার ভিতরে নানাভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো, যেই দলের শত শত ভাইদেরকে গুম করা হলো, লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হলো, এত কিছুর পরেও বিগত 17 বছরে আমরা রাজপথে কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যেই ছিলাম। কোনো কোনো ক্ষেত্রে বিএনপিও ব্যর্থ হয়েছে আন্দোলনে মাঠে নামতে, সেই সময় আমরা কিন্তু নেমেছি। বিএনপি বলার চেষ্টা করছে তারা আসলে যতই নির্যাতিত নিপীড়িত হোক তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে আসলে রাজনীতিটা করে নাই, যেটা শিবির কিংবা জামায়াত ইসলামী করেছে। এই জায়গাটিতে আমি আসবোই আলোচনায়। আমি নাজমুল হক প্রধান, আপনার কাছে আসি। যে স্থিতিশীলতার স্বপ্ন আসলে আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়, সেই স্থিতিশীলতা আসলে কোথায়? এখন হঠাৎ করে যে বাকবিতণ্ডা দেখছি বা যে ইস্যুগুলো নিয়ে আসলে রাজনীতি গরম হচ্ছে, সেটি কেন হচ্ছে? অস্থিরতাটার শুরুটা কেন হচ্ছে? একটা হচ্ছে যে আমরা তিনজনই তো তিনটা ভিন্ন ভিন্ন দল করি, ভিন্ন ভিন্ন আদর্শ চর্চা করি। তো প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে ক্যাম্পাসে এই অসহনীয় অবস্থাটা কেন হলো। মহাভারতের একটা প্রবাদ আছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়ি চেষে। আপনি দেখবেন 15টা বছর, হ্যাঁ এটা সবাই নির্যাতিত হয়েছে, ঠিক নির্যাতিত হয়েছে, কেস হয়েছে, মামলা হয়েছে, এই হয়েছে সে হয়েছে, এগুলো সবাই বয়ান দিতে পারবে। কিন্তু ছাত্র দলের কমিটি হওয়ার পর ফুল নিয়ে ক্যাম্পাসে গিয়ে কিন্তু রক্ষা পায়নি, পিঠে বের করে দিচ্ছে। অথচ সেই ক্যাম্পাসে কিন্তু বহাল তবিয়তে একটা ফোর্স 15টা বছরই থাকলো। এবং ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যে ডাকসি নির্বাচনটা হলো, 8টা হলে ছাত্রগুলো কোনো প্যানেল দিতে পারে নাই। তার মানে কি? তার মানে সব দলই তাহলে এইখানটায় শিবিরের এটা একটা মহাত্ম, ছাত্র মহাত্ম। এরা গোপনে সুপ্ত বা গুপ্তভাবে এরা রাজনীতিটা করতে পারে, করেছে। এটা আপনি তাদেরকে সার্টিফিকেট দিতে পারেন, কিন্তু বড় দিতে পারেন। এবং সেই কথাটা নিয়েই এখানটায় সংঘর্ষটা হলো। এটাতে সংঘর্ষের কী আছে? আমি আপনাকে একটা পিছনের দিকে যাই। ইসলামী ছাত্র সংঘ ছিল আগে পাকিস্তান আমলে। দেশ স্বাধীনের পর আমরা যখন আওয়ামী লীগের সঙ্গে আলাদা রাজনীতি করি, তখন আমাদের সঙ্গেও দু একজন আমাদের পরিচিতই আমাদের সঙ্গে রাজনীতি করেছে। আবার 75-এর পর যখন পট পরিবর্তন, তখন তারা যখন ছাত্র শিবির আবার তখন করেছে। এই ঢাকা ইউনিভার্সিটিতে এই অপরাজয় বাংলা ভাঙার জন্য সেই সময় একদম হাতুড়ি মশাল নিয়ে এসেছিল। ওগুলো পত্রিকা নিউজ আছে, নিউজ আছে এগুলির, তাই না? প্রতিহত করে। আমি বলছি যে আজকে বর্তমান সময়ে এখানটায় বিএনপি জামাতের রাজনীতিতে একই রাজনীতি করছে তারা, তাই না? তাহলে ক্যাম্পাসে এই সহনশীল পরিবেশটা হচ্ছে না কেন? হচ্ছে যে সামান্য একটু কথার কারণে। এই কথাটা এটা অস্বীকার করার কি আছে? এটা তো সত্য। ক্যাম্পাস তোমরা ছিলেন, বহাল তবিয়তে ছিলেন, কোনো নির্যাতনের শিকারও হন নাই। তাহলে এটা নিয়ে লড়াই কি জন্য হচ্ছে? দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে সংবিধানের কারণেই ভাইজান বলল, সংবিধান তো আগের থেকেও ছিল, ফ্যাসিস্ট এরকম হয় নাই। তাহলে ফ্যাসিজম সংবিধানের কারণে হয় না, এটা বিহেভিয়ার। একটা দল তার ক্ষমতা যে লোকটা আসবে, তাই না, তার বিহেভিয়ারের কারণে সে স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট হইতে পারে। আজকে বাংলাদেশে আমরা 50 বছরের ইতিহাসে আমরা দেখছি, তাই না, বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এটা ঠিক, কারণ ক্ষমতার জায়গাটা এত নরম তুলে এই আজকের পত্রিকা নিউজ আছে, দেখেন ক্ষমতা কীরকম জিনিস। রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়োগ হয়েছে, দ্বিতীয় জনকে বাদ দিয়ে চতুর্থকে নিয়োগ দেওয়া হয়েছে জামাতের কারণে টিচার হিসেবে। আওয়ামী লীগ একই কাজ করছে, একই কাজ তো করতেছেন।
ক্ষমতায় কিন্তু যাওয়ার জামায়াত ভাব অভিযোগ হয়েছে করছে যে সবই BNP না লোকজনকে ক্ষমতা নিয়োগ ক্ষমতা দেওয়া তো হচ্ছে। ক্ষমতার এরকম ক্ষমতা এত জিনিস খারাপ জিনিস এত নরম তুলতে যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতা হ্যাঁ, চেষ্টা কিন্তু করে এখানেও তো প্রশ্ন থাকে নাজমুল হক বললেন ক্ষমতায় আছে বিএনপি, তাহলে জামায়াতের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। আমি বললাম যে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগে এরকম বড় নিউজ আছে আজকে পত্রিকায়, যেটা নিয়ম ভঙ্গ করে নিতে এবং যিনি এক্সটার্নাল ছিলেন উনি সই করেন তারপর নিয়োগ দেওয়া হয়েছে। তা আওয়ামী লীগ তো তা কি কাজ করছে? দলবাজি। আমি বলছি বর্তমান সময়ে কি সরকারি দল কি বিরোধী দল জনগণের সঙ্গে না থাকার ইচ্ছা পোষণ করতেছে, ক্ষমতার সঙ্গে থাকতেছে। মানে আমি কথাটা বলতে চাচ্ছি, যেখানে রাজনৈতিক দলের মূল দায়িত্ব যেখানে জনগণের সঙ্গে থাকা, সেটা না হয়ে যখন শুধু ক্ষমতার সঙ্গে থাকা হয় তখন দলবাজি হয়, নিজের দলীয় পছন্দের লোককে নিয়োগ দেওয়া হয়, তাই না? এই লক্ষণগুলি এখন পরিস্ফুট। এটার দায় সরকারি দলও নিচ্ছে, অপোজিশনও নিচ্ছে। আজকে এই জায়গায় দাঁড়ায় এই যে এত ত্যাগ তিতিক্ষা, এত রক্তপাত, এত লোকের শহীদ, এই বারবার বাংলাদেশকে এই পরীক্ষা দিয়ে চলবে নাকি? আমরা শহীদ হবে আর এখানটায় অবস্থার গুণগত পরিবর্তন হবে না? এই প্রশ্নটা মৌলিক প্রশ্ন। আজকে যেহেতু এই মৌলিক প্রশ্নটার জনগণ কোনো পরিষ্কার দিশা পাচ্ছে না, ফলে এখানটায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ দিন দিন বাড়তেছে, এটা আমি মনে করি। মানে এই 2 মাসে জনগণের আসলে একটা জনগণ ক্ষোভ মনে বাড়ছে বলে করতেছে, এই যে মর্নিং শোতে জনগণ মনে করতেছে যে সরকার জনগণের সঙ্গে থাকার সিদ্ধান্ত প্রত্যাহার করে দলের সঙ্গে থাকার সিদ্ধান্তটাকে চূড়ান্ত করেছে, যার কারণে বিভিন্ন জায়গায় দলবাজিটা পরিলক্ষিত হচ্ছে। যদি বলেন একদম রেফারেন্স দিয়ে বলা যাবে, তাহলে এই জায়গায় দাঁড়ায় আমরা আসলে আমাদের অর্জনটা কি, আমরা কোথায় যেতে চাই, জি এই প্রশ্নটা আসতেছে। নিশ্চয়ই। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স যে প্রশ্নটার কথা বললেন নাজমুল হক প্রধান, আসলে আমাদের অর্জনটা কি, আমরা কোথায় যেতে চাই, সেটাই তো সবচাইতে বড় কথা। সাধারণ জনগণের পাশে আসলে নির্বাচিত সরকার আছে কি না, কিন্তু একই সময় নানানভাবে এই 2 মাসে এই সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। বিশেষ করে বিরোধী যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে সংসদে আছে তারা নানানভাবে আসলে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। জামায়াতের আমির বলেছেন যে আপনারা হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবে না, দুর্বল আওয়ামী লীগ হয়ে থাকবেন, এবং তিনি এটাও বলেছেন যে বিএনপিকে জুলাই বিপ্লবের সুবিধাভোগী। মানে জুলাই বিপ্লবের আসলে ঠিক কোন কোন সুবিধাগুলো এখন এই মুহূর্তে আপনারা ভোগ করছেন, কেনই বা জুলাই বিপ্লবকে ব্যবহার করছেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা বিজ্ঞ আলোচক রয়েছেন আমার সাথে তাদেরকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে নাজমুল হক প্রধান ভাই অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ এবং বর্ষিয়ান, এবং দীর্ঘদিন তার ছাত্র রাজনীতির একটা ঐতিহ্য আছে, ক্যারিয়ার আছে। তিনি তার অভিজ্ঞতাও কিন্তু অনেক বেশি। তিনি যে বললেন যে বর্তমান সরকার জনগণের সাথে না থেকে দলের সাথে বা ক্ষমতার সাথে থাকার মানে অভিপ্রায় ব্যক্ত করেছে বা সিদ্ধান্ত নিয়েছে, এটা একেবারেই অমূলক কথা। বিনয়ের সাথে আমি তাকে বলতে চাই, দেখুন বর্তমান সরকার একটি বিএনপি সরকার, তারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে ক্ষমতায় আছে। ক্ষমতায় মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আমাদেরকে সেই ফ্যাসিবাদের যে জঞ্জাল সেটাকেও মোকাবেলা করতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে, একই সাথে জনগণের চাহিদার কথাটাও মাথায় রাখতে হচ্ছে। এবং বৈশ্বিক যে আপনার চ্যালেঞ্জ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের পরবর্তীতে জ্বালানি তেলের সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি, বিশ্বব্যাপী এটা একটা মানে হট নিউজ। কিন্তু এর মধ্যেও বর্তমান সরকার কিন্তু জনগণের দিকে তাকিয়ে আপনার এই পর্যন্ত এই গত 7 দিন আগ পর্যন্ত আপনার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে দেয় নাই। তো জনগণ সরকার যদি বিএনপি যদি ক্ষমতার সাথে থাকারই সিদ্ধান্ত নিত, তাহলে তো এই এতদিন এই অর্থনৈতিক চাপের মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আমি আসছি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এত দেরি করতো না। কারণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম, পরিবহন ভাড়া একদম বেগতিকভাবে বেড়ে যেত। সেই কারণেই কিন্তু এটা করতে দেয়নি। হ্যাঁ, আমরা যখন চাপ আর সহ্য করতে পারছিলাম না, আমাদের অর্থনীতির অবস্থা খারাপ, তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হয়েছে। মূল্য বৃদ্ধির সাথে সাথে আমি আসছি দ্রব্যমূল্যের সাথে সাথে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, পরিবহন ভাড়া যাতে নিয়ন্ত্রণে থাকে, সেই জন্য সরকার কিন্তু আগের থেকে একটা হোমওয়ার্ক করে রেখেছে। সেই কারণেই দেখেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিংবা পরিবহন ভাড়া সেইভাবে কিন্তু বাড়ে নাই। যেভাবে পরিবহন মালিকরা বাড়ানোর চেষ্টা করেছে, একদম সরকার লাগাম টেনে ধরেছে এবং বলেছে এইভাবে পরিবহন ভাড়া বাড়াতে হবে, যদি না বাড়ান আমরা কিন্তু অ্যাকশনে যাব। এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে আজকে কতদিন হয়ে গেল, আপনি দেখবেন দ্রব্যমূল্য কিন্তু সেভাবে বাড়ে নাই এবং পরিবহন ভাড়াও বাড়ে নাই। তো এটা কি জনগণের সাথে থাকার আপনার মানে আমাদের ইচ্ছার প্রতিফলন নয়?
এটা তো অবশ্যই জনগণের সাথে একই সাথে ধরেন নির্বাচনের আগে জনগণের কাছে যে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, একের পর এক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ, আপনার খাল খনন কিংবা স্বাস্থ্য ব্যাপারে ব্যাপকভাবে কিন্তু আমরা সেই কাজগুলো করে কিন্তু যাচ্ছি। বিরোধী দল আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আপনারা বেইমানি করেছেন, বিশেষ করে গণভোটের ইস্যুতে। আসছি আমরা কি সেটা কি জনগণের সাথে থাকার অভিপ্রায় থেকে আমরা এটা করছি না? আমরা যেই নির্বাচনী ইশতেহারগুলো বাস্তবায়ন করছি এই অর্থনৈতিক চাপের মধ্যেও আপনারা বলছেন বেইমানির কথা। এই যে আজকে দেখেন, এই যে আমাদের বিরোধী দল জামাত ইসলামী সহ এনসিপি সহ তারা সংসদে একরকম, সংসদের বাইরে কিন্তু আরেক রকম। সংসদে কিন্তু এই কথাগুলো তারা বলেন না, সংসদের বাইরে গিয়ে উত্তপ্ত কথাবার্তা বলছেন। কেন? তাদের কর্মী সমর্থকদেরকে তাদেরকে আপনার মানে একটা ঐক্যবদ্ধ রাখা, চাঙ্গা রাখার জন্য এই কথাগুলো বলছে। আজকে সংসদে কিন্তু এই বেইমানির কথা তারা বলেন না, সেখানে প্রতারণার কথা তারা বলেন না, কিন্তু বাইরে কার সাথে প্রতারণা করলাম, কোথায়? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আমাদের সমস্ত হাইকমান্ড তারা বলছেন জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এখান থেকে আমরা পিছপা হব না। তো আমরা বেইমানি করলাম তো কোথায়? জুলাই সনদ আজকে বলতে কি কালকে বাস্তবায়ন হয়ে যাবে? এখন বলা হচ্ছে যে গণভোটের যে বিষয়, আসলে গণভোট তো আমরা মেনেই নিয়েছিলাম আমরা, কিন্তু গণভোট কোন কোন ইস্যুতে হবে সেটা যখন জামাত এবং এনসিপির চাপে আপনার ওই যে ঐক্যমত্য কমিশনের কয়েকজন মিলে যখন সরকারকে চাপ দিয়ে যখন এটা করানো হলো, সেটার সাথে তো আমরা একমত ছিলাম না, তারপরে আমরা মেনে নিয়েছি। আমরা তো এখনও বলি নাই যে এটা আমরা বাস্তবায়ন করব না। তবে এই যে মানে আটঘাট বেঁধে দিয়ে আপনার বলা যে আজকেই বাস্তবায়ন করতে হবে, তা কিন্তু নয়। এটাকেও কি আপনি কোথাও না কোথাও গিয়ে এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির হিসেব নিকেশটা পাল্টে দেওয়ার একটা নতুন সমীকরণ দেখতে পাচ্ছেন কিনা আপনারা? আপনি যে বলছেন রাজনৈতিক সহিংসতা, আমি এক লাইন শেষ করি। যে বিশ্ববিদ্যালয়গুলিতে যেটা হচ্ছে আপনি দেখেন, এটা তো আমাদের কাঙ্ক্ষিত ছিল না। বিশ্ববিদ্যালয়গুলিতে কি হচ্ছে আপনার, এই যে গুপ্ত রাজনীতি যারা করেছে শিবির, তারা এতদিন আজকে যারা শিবিরের নেতা আমরা তাদেরকে জানতাম আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতা, ছাত্রলীগের স্লোগান দিয়েছে এক সময়, এই যে ছাত্রলীগের ভিপি হয়েছে, সরি ডাকসুর ভিপি, তারা শেখ হাসিনার কথা বলতে বলতে মুখে ফেনা উঠাতে ফেলতো। তারা হঠাৎ করে 5ই আগস্টের পরে আমরা দেখতাম তারা শিবিরের বড় নেতা, আচ্ছা ভিপি হয়েছে। তারপরে আপনার দেখেন সেখানে এই যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রধানমন্ত্রী, তার মেয়ে এবং অন্যদেরকে নিয়ে যেভাবে অশালীন ফটোকার্ডগুলো ব্যবহার করছে, অসভ্য এবং অশ্রব্য ভাষায় কথা বলছে, সেগুলির দায় কি তারা এড়াতে পারবে? এই প্রশ্নটি রেখে আমি বিরতিতে যেতে চাই। আসলে আপনারা যেটি একটি প্রশ্ন দুজনেই করেছেন, ইমরান সালেহ প্রিন্সও করেছেন, নাজমুল প্রধানও করেছেন, এই গুপ্ত ইস্যুটা নিয়ে আসলে রাজনীতিতে নানানভাবে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে, কেন করছে, আর গুপ্ত কথাটা স্বীকার করায় আসলে কি ধরনের মানে কি সমস্যা আছে? আমি আসবো এই জায়গায়। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। দেলোয়ার হোসেন, অনেকগুলো অভিযোগ আছে, মানে বিরোধী দল আসলে নানানভাবে অস্থিরতা সৃষ্টি করছে কিনা, কিংবা যেই ইস্যুটিকে ঘিরে হঠাৎ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে উঠছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন এই একটি ছোট শব্দকে কেন্দ্র করে একটা অস্থিরতা শুরু হলেও রাজনৈতিকভাবে একটি বড় রাজনৈতিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হতে যাচ্ছে এই শব্দটি, সেটি আসলে অস্বীকার করার মধ্যে আসলে কি আছে, যে এই প্রশ্নটি করলেন প্রিন্স ভাই বা নাজমুল হক প্রধান? আসলে ছাত্রদল খুব পরিকল্পিতভাবেই ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে যখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সারা বাংলাদেশে যেখানে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো থেকে তারা বুঝতে পেরেছে যে সাধারণ ছাত্রছাত্রী তাদের সাথে নেই। এই সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে যেহেতু তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সুতরাং এখন যে কোনো মূল্যে শিবিরকে এখানে সাধারণ ছাত্রদের কাছে একটা কালার্ট করতে হবে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। এই জন্য তারা একটা শব্দ, তারা গুপ্ত শব্দ ইউজ করার চেষ্টা করছে। আসলে কারা গুপ্ত, আর কারা সুপ্ত এদেশের মানুষ এবং ছাত্র সমাজ কিন্তু খুব ভালো করে জানে। আপনি জানেন যে বিগত 17 বছরে ছাত্র শিবিরের প্রায় শতাধিক মানে স্টুডেন্ট মানে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। আপনি জানেন যে শতাধিক প্রায় গুম হয়েছে, এখন পর্যন্ত প্রায় 7 জন ছাত্র শিবিরের নেতাকর্মী এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আপনি জানেন যে আহত পঙ্গুত্ব প্রায় সহস্রাধিক আহত পঙ্গুত্ব হয়েছে, মামলা হয়ে গ্রেপ্তার হয়ে প্রায় লক্ষাধিক ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আমি নিজে ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ছিলাম। আমাকে 2013 সালে গ্রেপ্তার করার পরে আমার নামে 200টি অধিক মামলা দেওয়া হলো। একটানা 4.5 বছর আমাকে কারাগারে রাখা হলো। আমাকে প্রায় 57 দিন একটানা রিমান্ড নেওয়া হলো। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাসে অতিথি পাখিরা মারলে 500 টাকা জরিমানা হয়, সেখানে ছাত্র শিবিরের একজন কর্মী নামাজ পড়ার অপরাধে তাকে সারা রাত ধরে ধরে মানে সুচ দিয়ে তাকে ফুটা ফুটা করে তাকে নির্যাতন করা হয়েছে, এর কোনো বিচার হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিটি রাত সেখানে প্রতিটি রাত 2-3 জন করে এইভাবে পিটিয়ে রক্তাক্ত করে তারা বের করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত ছাত্রের যে পা কেটে ফেলা বিষয়গুলো হয়েছে, নিয়ে আসলে বিএনপির এর কোনো এত কিছুর পরেও অভিযোগ নাই, কিন্তু- এত কিছুর পরেও ছাত্র শিবির রাজপথ থেকে কখনো গুপ্ত হয়নি, সবসময় রাজপথ আওয়ামী থেকে লীগের হয়ে রাজনীতি তো করেছে। না 17 না আওয়ামী লীগের রাজনীতি, বরঞ্চ ছাত্রলীগ ছাত্র দলের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি দেখুন। 2025 সালে আমি বলি 2025 সালে আমি বলি 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলে যখন 593 জনের কমিটি ঘোষণা করা হলো, এখানে প্রায় শতাধিক ছিল ছাত্রলীগের, যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এর মধ্যে প্রায় 6 জনকে তারা তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে। এরপরে দেখুন, যদি গুপ্ত রাজনীতি বলতে হয়, এই যে গত কয়েকদিনের বিএনপি নারী সংসদ সদস্যদের তারা মনোনয়ন দিল এখানে এমপি হিসেবে। দেখুন এখানে প্রায় বেশ কয়েকজন যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এখন তারা বিএনপির হয়ে তারা মনোনয়ন, তার মানে এরা তাহলে হয় আওয়ামী লীগের সাথে তারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত ছিল, গুপ্ত রাজনীতির সাথে জড়িত ছিল। আজকে এই গুপ্ত রাজনীতি বলা হয়, খলিলুর রহমান যিনি গত অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি ওখানে গোপনে গুপ্ত অবস্থায় থেকে আজকে সুপ্ত হয় তিনি মানে বিএনপি রাজনীতি করছেন। আপনারা সংসদে একরকম, সংসদের বাইরে এসে আরেক রকম। শিলং থেকে ফিরে এসে তিনি আজকে বড় বড় কথা বলছেন, তিনি ওই কয়েক বছর গুপ্ত তিনি অবস্থায় কি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এতদিন? তাই তো ওখানে কার সাথে কিভাবে, ওখানে শিলংয়ে কার সাথে যোগাযোগ ছিল, এখন বর্তমানে বাংলাদেশে এসে কার এজেন্ডা বাস্তবায়ন করছে, এটা তো বাংলাদেশের মানুষ জানে। প্রশ্নটা করি আমি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দেখুন, দেলোয়ার ভাই খুব ভালো একজন বক্তা, সংগঠকও ভালো, তো তার মুখে এসব কথা শোভা পায় না। ছাত্রদল রাজনীতি করেছে, গুপ্ত রাজনীতি, এইটা পাগলেও হাসবে। ছাত্রদল নয়, ছাত্র শিবির একদম প্রকাশ্যে আপনার তারা ছাত্র লীগের হয়ে তারা স্লোগান দিয়েছে 5ই আগস্টের পরে শিবিরের নেতা। তিনি বলেছেন যে খলিলুর রহমান তো বিএনপিতে যোগদান করেনি, খলিলুর রহমান তো এখনও বিএনপির কোনো সদস্য নয়। আর এমনকি কোনো কথা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কোনো রাজনীতি করতে পারবে না। আমরা তো শুনেছি যে জামাত এনসিপি জোট যদি নির্বাচনে বিজয়ী হতো, ওই অন্তর্বর্তীকালীন সরকারের 5 জন উপদেষ্টাকে তারা মন্ত্রীর অফার দিয়ে রেখেছিল। এটা তো মানুষের মুখে মুখে এই কথাগুলো আছে। আর সালাউদ্দিন সাহেবের কথা যে বলছেন, সালাউদ্দিন সাহেব তো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে লড়াই করতে গিয়ে গুম হয়েছিলেন, তাকে ফেলে দিয়েছিল আপনার শিলংয়ে। সেখানে তিনি আইনি লড়াই করে পরে তিনি ফিরে এসেছেন। তিনি স্বৈরাচারের সাথে যদি আতাত করতেন বা স্বৈরাচারের যারা প্রভু আছে তাদের সাথে যদি আতাত করতেন, তাহলে তো তিনি অনেক আগেই তো বাংলাদেশে তিনি ফিরে আসতে পারতেন, রাজার হালতে তিনি থাকতেন। এগুলো কথা ওনাদের মুখে মানায় না। আসলে জামাত হচ্ছে এই যে গুপ্তের যে কথাটা বলা হয়, গুপ্তটা কি? আমি একটু আগেই মানে গুগলে সার্চ দিয়ে বের করলাম। গুপ্ত শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে লুকানো, গোপন, আড়ালে রাখা বা সুরক্ষিত। এটি একটি সংস্কৃত শব্দ থেকে আগত, যা সাধারণত সবার অগোচরে থাকা কোনো তথ্য, বিষয় বা বস্তুকে বোঝাতে ব্যবহার করা হয়। তা এখন এই যে বললাম যে তারা ক্যাম্পাসে আপনার বহাল তবিয়তে থাকলো 15 বছর, ছাত্রদল তো থাকতে পারে নাই। ছাত্রদল তো ঢুকতে গেলেই তাকে গুলি করা হয়েছে। এই যে শহীদউদ্দিন চৌধুরী আনি আজকে যে আপনার মানে মন্ত্রী, তার কপালে দেখবেন যে বিশাল একটা ক্ষত। কি কারণে? ওই ছাত্রদলের কমিটি যেদিন গঠন হলো, শহীদউদ্দিন চৌধুরী আনিকে সভাপতি বানানো হলো, সে যখন ক্যাম্পাসে গেল ওই দিনই তাকে টার্গেট করে গুলি করা হলো, এখানে তার ক্ষত। আপনার সুলতান সালাউদ্দিন টুকু, আপনার ছাত্রদলের যখন সভাপতি যেদিন তাকে নির্বাচিত করা হলো, আপনি সে ক্যাম্পাসে গেল, সেখানে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হলো। এরকম তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কই ছাত্র শিবিরের তো এই ধরনের কোনো উদাহরণ নাই। আপনার উনি গুমের কথা বলেন, ছাত্রদলের শত শত নেতাকর্মী গুমের শিকার, ছাত্রদলের শত শত নেতাকর্মী আপনার নিহত হয়েছে এই আওয়ামী লীগ আমলে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কারো হাত নেই পা নেই। এই যে আপনার এই কি বলে জুলাই আন্দোলনে ছাত্রদলেরই, বিএনপির বাদ দেন, যুবদল না, শ্রমিক দল না, কৃষক দল না, একমাত্র ছাত্র দলেরই প্রায় 2 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। এখনো ছাত্র দলের প্রায় 70 জন নেতাকর্মী চোখ নাই, জুলাই বিপ্লবের হাত নাই। আপনারা সুবিধাভোগী এমন বক্তব্য করছেন। সুবিধাভোগী না, বিএনপি কোনো কিছু সুবিধা নেয় না। বিএনপি এই জুলাই আন্দোলনের সম্মুখ সমরে থেকে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। সেই জন্য তো আমাদের প্রায় 6 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। আজকে সুবিধাভোগী যদি বলেন,
সুবিধাভোগী বিএনপি নয়, জামাত হলো সুবিধাভোগী, বিএনপি সুবিধাভোগী নয়। নাজমুল হক প্রধান, নানানভাবে আসলে রাজনীতিতে একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। যদিও আসলে 2টা মাস যথেষ্ট সময় কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে, আবার 2 মাসে মানুষের ধৈর্য কোথায় যাচ্ছে সেটি নিয়ে আপনিও প্রশ্ন তুলেছেন। কিন্তু বিরোধী রাজনৈতিক দল বলেছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য রাজনীতি করতে চাইনি, কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করছে, এই কারণেই তারা হয়তো বাধ্য হচ্ছে। তাই আমার কি মনে করেন? একটা ভিন্ন জিনিস মনে হচ্ছে এই কারণেই, এটা প্রিন্স ভাই এই ভাইজান দুজনে মনক্ষুণ্ণ হতে পারেন। বহুদিন এনারা একসঙ্গে চলছেন, একই সুরে গান গেয়েছেন। আজকে ক্ষমতা একদল বিরোধী দল, ফলে এই যে সবাই সবার পজিশনটা ক্লিয়ার করতে চাচ্ছেন, এই ক্লিয়ার করতে গিয়েই এই একটু টুকটাক কি বলা যায় ড্যাশ ট্যাশ মারা হচ্ছে আর কি। এটা কিছুই না, এটা আমার ধারণা ঠিক হয়ে যাবে। এটাতে আমার মানে আশ্চর্য অবাক হওয়ার কিছু নেই। সমস্যা যে জায়গাটা সেটা হচ্ছে যে আসলে বর্তমান সময়ে আমরা একটা দেশবাসী একটা গোটা বিশ্বের সংকট চলছে, বিশেষ করে আমাদের ইরানের উপর আমেরিকার যে নগ্ন হামলা এবং তারপর আমেরিকার যে খবরদারি গোটা বিশ্বে। আপনি জানেন বাংলাদেশও এই ইউনূস সরকার এমন একটা চুক্তি করছে 3 দিন আগে, ভোটের 3 দিন আগে, এবং সেটা আগে বলতেছে তার খলিলুর রহমান সাহেব বলতেছে যে বিএনপি এবং জামাত সে সময় সম্মতি দিচ্ছে চুক্তিটা করার জন্য, যেই চুক্তিটার জন্য আমরা আগামীকাল স্পিকার মহোদয়কে একটা স্মরণ দিতে যাব। তাহলে দেখেন আমাদের দেশে কি কিনবো না কিনবো, কি খাবো না খাবো, তাই না, তার আমেরিকার কাছে পারমিশন নিতে হবে, আমেরিকার কাছ থেকে নিতে হবে, মাস্ট বেশি দাম দিয়ে নিতে হবে। এরকম চুক্তি করেছে আমেরিকার। এই যে গোটা মিডল ইস্টটাকে ছারখার করে দিল। আপনি দেখবেন এখানটায় আমরা ধর্ম নিয়ে জিকির তুলি কিন্তু কোনো কথা বলি না। পার্লামেন্টেও আগের থেকে যখন আপনার ওই বাবরা সাতিলা যখন হত্যাকাণ্ড ঘটেছে, হেবরন হত্যাকাণ্ড হয়েছে, আমরা রাজপথে, প্রিন্স তো ছিল, আমরা রাজপথে মিছিল করেছি, তাই না, সেই সময় সব নীরব ছিল, এখনও নীরব। আজকে বাংলাদেশ বর্তমান সময়ে আমরা যদি সত্যি সত্যি একটা গোটা বিশ্বে শান্তি চাই, দেশে শান্তি চাই, তাই না, তাহলে তো আমাদের এগুলি কথা বলতে হবে। তো আজকে আমরা সেই কারণে মনে করি বাংলাদেশের বর্তমান সরকারের এবং বিরোধী দলের যে জায়গাটায় মনোনিবেশ করা উচিত, গোটা আজকে জাতিসংঘ একটা ফেইল অবস্থা, ভঙ্গুর। আজকে অনেক দেশ ন্যাটোর যে জোট ছিল সেই জোটের বিরুদ্ধে কথা বলতেছে সদস্যগুলি। আজকে পাকিস্তান আমরা দেখছি ছুটাছুটি করছে, পারুক না পারুক ছুটাছুটি করছে। আজকে বাংলাদেশেরও সেই জায়গাটাই আমি জানাই। আমি আজকে বলতে চাই জায়গায় যদি আমি বলি যেই ছাত্ররা আসলে এত বড় গণঅভ্যুত্থান ঘটিয়েছে এবং সেখানে সব দল রাজনৈতিক দলের ছাত্ররাই কিন্তু ছিলেন, সেই ছাত্রদেরকে দিয়ে আসলে একটা অস্থিরতার নতুন শুরুর আভাস আপনি পাচ্ছেন কিনা? ছাত্রদেরকে দিয়ে না, আমি যে বললাম একসঙ্গে চলছে বহুদিন, এখন সবাই সবার পজিশনটাকে সিকিউর করতে যাচ্ছে, এই কারণে এটা হচ্ছে। এটা আমি বড় কিছু হয়ে যাচ্ছে মনে করতেছি না। তবে হ্যাঁ, মহল বিশ্বের যারা ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে তারা এটাকে ধরে হ্যাঁ ষড়যন্ত্রের পথে পুশ করতে পারে যে না ছাত্র রাজনীতি ব্যান করে দাও। ছাত্র রাজনীতি ব্যান করলে তো সুবিধাটা ছাত্র শিবিরেরই হবে, তার গুপ্তভাবে রাজনীতি করতে পারে, তারা চুপচাপ করে রাজনীতি করতে পারে, ভালোভাবেই করতে পারে, তাই না, কোনো অসুবিধা হয় না। আমাদের তো অসুবিধা হয়, আমরা করতে পারি না গুপ্তভাবে রাজনীতি। ফলে এই জায়গাটা ষড়যন্ত্র থাকতে পারে কারো যে এরকম করে দিয়ে ছাত্র রাজনীতি কালিমালিপ্ত করে দিয়ে এটাকে বন্ধ করে দিলে তাহলে তো অসুবিধা নেই, আবার চলবে এরকম। এই পরিবর্তিত পরিস্থিতির এই হিসাব নিকাশটা তাহলে আসলে কারা করছেন, পেছনে আসলে কারা আছেন বা ষড়যন্ত্রটাই কারা করছেন? ক্ষমতাটা এত বেশি লোভনীয়, বুঝছেন, সবাই তো রাজনীতির কথা হচ্ছে ক্ষমতাটা মূল। এই জায়গাটিতে আসবো আমি আপনার কাছে। একটা বিরতির সময় হচ্ছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। নাজমুল হক প্রধান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যেই বাংলাদেশের আমরা আসলে স্বপ্ন দেখছিলাম, সেখানে যেই ছাত্রদেরকে নিয়ে আসলে আমাদের এত প্রত্যাশা ছিল, ঠিক সেই জায়গাটির থেকে রাজনীতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে কিনা? একটা বিষয় হচ্ছে যে আমি উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে না, আমি বলছি যে বিষয়টা আগে তো একই রকম ছিল, তাই না, ফলে নতুন প্রেক্ষিতে এখন এইটা অপোজিশন জায়গাটাকে পরিষ্কার করার জন্য এই কাজগুলি হচ্ছে। এই ষড়যন্ত্রটা তাহলে কারা করছে? এই ষড়যন্ত্র হচ্ছে না, ষড়যন্ত্র যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব তখন ষড়যন্ত্র হবে। এখনই ষড়যন্ত্র হচ্ছে এটা মনে করছি না আমি, যে এখনই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এটা মনে করছি না। এখানটায় বাংলাদেশে বর্তমান সময়ে আপনি জানেন যে একটা আওয়ামী লীগ যে দলটা পালিয়ে গেল, হ্যাঁ, সেই দলটা ক্ষমতা ছিল, তার ছাত্র সংগঠন ছিল না, এটা ব্যান্ড। বাংলাদেশে এখনও যে সংকটটা রয়ে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনও মবের কালচারটা রয়ে গেছে। আপনি কি শিক্ষকের ক্ষেত্রে বলুন, কি এই যে পাম্প তেল, এই যে আমি বললাম যে বহির্বিশ্ব সংকটের কারণে, তেলের কারণে আজকে বাংলাদেশে তেলের মধ্যে সংকট হচ্ছে। ইউনো পঞ্চগড়ে আমি দেখলাম যে ইউনো দাবার খেয়েছে। তাহলে সামগ্রিক বিষয়ে একটা অস্থিরতা আছেই। এই অস্থিরতা শুধু আমাদের না, বৈশ্বিক অস্থিরতা। সেই অস্থিরতার কারণে এখানটা কিছু অস্থিরতা হচ্ছে।
বাংলাদেশের বর্তমান সরকারের প্রথম যে দায়িত্ব হচ্ছে সরকার বিরোধী দল, হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা ঠিক করা, কিন্তু আমরা হিসাবের বাইরে হলে এটা ওই আওয়ামী লীগের পেতাত্তা, অমুকের দোষ, তাই না? এই যে ট্যাগিং করা, এটা যদি ইলেকশন করে 2 বছর প্রায় 2-1.5 বছর অতিক্রান্ত হয়ে নতুন সরকার আসার পর যদি আমরা এখন ওইটাই চালাই, তাই না, তাহলে এই দেশে আসলে কখনো শান্তি ভালো জিনিস আসবে এটা মনে করছি না। আমাদের নিজের থেকে এটা বোঝা উচিত যে এখন দেশটার দায়িত্ব আমরা নিয়েছি, তাহলে সেই জায়গায় তো এই কথাগুলি অবান্তর অন্যদিকে ট্র্যাকিং করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সুস্থ পরিবেশের জন্য আমরা যেটা মনে করছিলাম সেটা আগেই আমরা আলোচনা করেছিলাম যে নির্বাচিত রাজনৈতিক দলগুলিকে এখানটায় যারা ক্রিমিনাল তারা রাজনীতি থেকে তাদেরকে বের করে দেওয়া উচিত। এটা আইয়ুব খানের মতো লোকও ওই সময় ক্রিমিনাল না হলে একটা আইন করেছিল কারা কারা ইলেকশন করতে পারবে না। বাংলাদেশ এটা হতে পারতো, কিন্তু অ্যাজ এ হোল একটা দলকে ব্যান করে দিয়ে এখন যে ঘটনাই ঘটতেছে আমি বলছি ওইটা আওয়ামী লীগের লোক করতেছে, ওইটা আওয়ামী লীগের লোক করতেছে, খুব ইজি সহজ। তাহলে এই জায়গা থেকে তো বের হতে পারবো না। তো আরো এখনো সরকারি দল বিরোধী দল সবাইকে পার্লামেন্টের রাজনীতি কিভাবে পার্লামেন্ট কেন্দ্রিক হয়, রাজপথ কেন্দ্রিক না, সেই জায়গাটা বের করার জন্য উভয়ের একটা স্বাস্থ্যকর পরিবেশ রাজনীতি তৈরি করা উচিত। সেটা আমরা করছি এবং নির্বাচনের আগে আসলে আমরা বলতে শুনেছি যে যেই রাজনৈতিক দলটি সরকার গঠন করবে তারা সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে। এখন আসলে প্রশ্ন উঠছে কেন দেলোয়ার হোসেন? আসলে আমরা ইলেকশনে মানুষ কিভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছিল এবং ঢাকা থেকে আমরা দেখেছিলাম কি বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এলাকায় ভোট দিতে গেল, ভোট দিল, কিন্তু ভোটের রেজাল্ট নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। ইলেকশনের ওই রেজাল্ট পাওয়ার পর থেকে পরের দিন থেকে মানুষের মধ্যে একটা কথা আছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। মানুষ হয়তো ভোট দিয়েছে একদিকে, রেজাল্ট হয়েছে আরেকদিকে। এরপরেও জামাত ইসলামী নির্বাচনের পরের দিনেই, রেজাল্টের পরের দিনে জামাত ইসলামী ঘোষণা করেছে যে আমরা দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারের সকল ভালো কাজগুলোতে সহযোগিতা করেই যাব। করছে কি? এখন পর্যন্ত ভালো যেগুলো জনগণের কল্যাণমূলক কাজ, যেগুলো মানে সকল দলগুলো একমত হয়ে যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল, ওই সিদ্ধান্তগুলো যে কাজগুলো হচ্ছে সব মানে জামাত ইসলামী বা বিরোধী দল সেগুলোতে সহযোগিতা করছে। কিন্তু যখন সরকারি দল যে বিষয়গুলোর উপরে নির্বাচনের পূর্বে একমত হলাম যে গণভোটে হওয়ার পরে জনগণ যেদিকে রায় দেবে সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচনে যারাই জিতবে একই সাথে এমপিরা যেভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পাশাপাশি সংবিধান সংস্কার শপথও একসাথেই তারা নেবেন। কিন্তু বিএনপি নির্বাচিত হওয়ার পরে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা নাজমুল হক বলেছিলেন যে সংবিধান আসলে ফ্যাসিজম তো বানায় না, সংবিধানের উপর তো দায় চাপিয়ে লাভ নেই বা সংবিধান পরিবর্তন করে ফেলতে হবে না। এই সংবিধানেই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। এই সংবিধানের দোহাই দিয়েই শেখ হাসিনা নিজেকে ফ্যাসিস্ট সরকার হিসেবে পরিচিত করেছে। সংবিধানটা পরিবর্তন হয়ে গেলে পরিবর্তন হয়ে যাবে বলেও কি আপনারা মনে করেন? অবশ্যই সংবিধান সংস্কার হলে পরে যে 84টা বিষয়ের উপরে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, এটা যদি আজকে বাস্তবায়ন হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এখানে কোনো সরকার ফেসিবাদী হওয়ার কোনো পথ খুঁজে পাবে না। এটার ব্যাপারে তো সবাই সংবিধান পরিবর্তনটাকে কি একমাত্র সমাধান মনে করেন? সর্বোচ্চ গুরুত্বপূর্ণ না, এটা একটা পথ, বাংলাদেশের উত্তরণের জন্য এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই কাজটি হলে কি এই রাজনৈতিক অস্থিরতাও কমবে বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক অস্থিরতার এটাই তো একটা কারণ। বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে আজকে দূরত্বটা, এটাই তো একটা কারণ। জনগণের আভাস থেকে বেরিয়ে এসে স্থিতিশীল হতে হলে সংবিধানটা পাল্টে ফেললেই হয়তো অনেকটা সমস্যার সমাধান হবে। আপনিও কি একমত কিনা? আমি এর সাথে একমত না। আমার বক্তব্য হচ্ছে সংবিধান কিন্তু দেশে একটাই হয়, একটাইভাবে রচিত। সেই সংবিধান আপনার সংশোধন করা যায়, সংশোধন করতেও আমরা রাজি। এখন সেইখানে হঠাৎ করে জামাত কেন সেই সংবিধানকে পরিবর্তন করতে চায় সেটার মর্মবেদনা কিছুটা আমরা জানি। তাদের 71-এর যে তাদের স্বাধীনতা বিরোধী যে অবস্থান, সেই কারণে 71-এর পরে যে সংবিধানটা হয়েছিল সেই সংবিধান বা যে সংবিধানটা এখনও আছে সেই সংবিধান তারা মেনে নিতে তাদের কষ্ট হয়। সেই জন্য taরা সংবিধান সংস্কারের নামে নতুন করে সংবিধান লিখিয়ে তারা আবার নতুন করে রাজনীতি করতে চায়। নতুন করে সংবিধান হলে আর কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। দেখুন, এখানে প্রধান ভাই, আমি আগেই বলেছি, উনি খুব বিচক্ষণ একজন রাজনীতিবিদ,
ওনার অভিজ্ঞতার আলোকে তিনি কিন্তু একটি কথা বলেছেন যে সংবিধান দিয়ে কিন্তু ফ্যাসিস্ট হওয়া যায় না, এটা আচার বা যিনি ক্ষমতায় থাকেন তার আচার আচরণের মধ্য দিয়ে কিন্তু সেই ফ্যাসিবাদের এটা বহিঃপ্রকাশ ঘটে। তারপরেও ফ্যাসিবাদের কিছু কিছু বিষয় সংবিধানে আছে। এখানে দেলোয়ার ভাই বলেছেন যে আমরা 84টি বিষয়ে একমত হয়েছিলাম। আমরা এখনও বলি যে জুলাই সনদে আমরা প্রকাশ্যে সমর্থন করেছিলাম বা স্বাক্ষর করেছিলাম সেই সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে আমরা সেইখান থেকে আমরা এক চুল পরিমাণ কিন্তু আমরা আমাদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা বলেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রত্যেকটি লাইন আমরা বাস্তবায়ন করব। সেটি মানতে তো নারাজ বিরোধী না, দল। সেটা তারা নারাজ, তারা জানে, কিন্তু তারা কি করতে চায়, তারা এই যে ধরেন আমি আবার সেই পুরনো কথায় ফিরে যাই, আমি বারবারই বলি, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত, এনসিপি এবং কয়েকটি দল তারা দীর্ঘমেয়াদের একটি পরিকল্পনা নিয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দীর্ঘদিন তারা ক্ষমতায় রেখে তারা ক্ষমতার স্বাদ তারা নিবে এবং সেখানকে চাপ তৈরি করে তারা একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যে সরকারের সাথে আলোচনা করে আমরা নির্বাচনটা আমরা আদায় করলাম, তখন থেকেই তারা কিন্তু তাদের মনোক্ষুণ্ণতা ভাব আমরা দেখতে পাচ্ছি। তারা এটা অভিযোগ করেছে যে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। আমরা আমি আসছি, এই যে তারা বলে এই কথাটা তো তারেক রহমান সাহেবকে এই নির্বাচনের পরের দিন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন জামাতের নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে। তারেক রহমান তিনি কিন্তু খুব স্পষ্টভাবে বলছে হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। জনগণকে আমাদের ইস্তেহার আমাদের কর্মসূচি সম্পর্কে অবহিত করাটাই হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমাদের, এবং সেটা কনভিন্স করতে পেরেছিলাম জনগণকে, সেই কারণেই জনগণ আজকে আমাদেরকে ভোট দিয়েছে। আজকে ওনারা যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেন, এগুলো বলে তারা জনগণের কাছে হাসির পাত্র হন। আজকে হাসির পাত্র কেন হন? যে জনগণ নিজেই তো দেখেছে কাকে ভোট। উনি বলেছেন ঢাকা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এলাকায় গিয়ে ভোট দিয়েছে, সেই ভোট কি ধানের শীষে পড়ে নাই? শুধু কি দাঁড়িপাল্লাই পড়েছে? ধানের শীষে সে ভোট পড়ে নাই? তো সেখানে তো সেই ভোট তো আমরাও পেয়েছি। আমরা এই কথা আরেকটি কথা বলি, আমরা আরেকটা কথা বলি যে উনি যে এই কথাটা বলেন, এগুলো বলে তারা বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে। এই জন্যই আমাদের মহাসচিব গতকালকে বলেছেন জামাতকে আমরা রাজনৈতিকভাবে আমরা প্রতিহত করতে চাই। না, অবশ্যই তারা যে আজকে গুপ্ত রাজনীতি করছে, দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে, অবশ্যই জনগণকে সচেতন করে আমাদের এর মোকাবেলা করতে হবে। তাহলে চুপ করে বসে থাকবে কিনা, নাকি জামাতেরও পাল্টা কর্মসূচি আসবে? দেশে অস্থিতিশীলতার মূল কারণ হলো বিএনপির কারণে দেশের মধ্যে এই অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তাদের দ্বিচারিতা, একদিকে বলতেছে যে মব কালচারে তারা কঠোর হাতে দমন করবে, আবার তাদের মদতপুষ্ট ছাত্র সংগঠন তারা আবার মব তৈরি করছে, সেই মবের ক্ষেত্রে তারা ভূমিকা রাখে না। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে যে ঘটনাটি ঘটেছিল, শাহবাগে কি ঘটলো, একজন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সেখানে তাদের একটা ফেক নিউজকে কেন্দ্র করে সে যখন জিডি করতে আসলো তাকে রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন। ডিবিসির সঙ্গে